প্রিয় স্টুডেন্টস, সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে আমি ঔপন্যাসিক মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব। পঞ্চম পর্বতে যাওয়ার আগে আমরা দেখে নিই যে চতুর্থ পর্বতে আমরা কি কি দেখেছিলাম। এই চতুর্থ পর্বতে আমরা দেখেছিলাম যে সেন্ট্রাল অ্যাভিনিউ একটা চিলড্রেন্স পার্কে হাঁটার প্রতিযোগিতা হচ্ছে এবং সেখানে অংশগ্রহণ করেছে কোনি। সাঁতারের প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের সঙ্গে কোনির সেখানে সাক্ষাৎ হয়েছে। আমরা দেখেছি যে এর আগে যখন গঙ্গার ধারে তখনও সে কোনিকে দেখেছিল, আর এই পর্বতে এসে আবার সে কোনিকে দেখতে পেয়েছে এবং শেষ পর্যন্ত কোনি আর মোট 8 জন এই প্রতিযোগিতা শেষ করেছে। আর বিষ্ণুধরের সঙ্গেও দেখা হয়েছে ক্ষিতিশ সিংহের। এই বিষ্ণুধর ক্ষিতিশ সিংহকে তার স্পিচ রাইটার হতে বলেছে এবং সে যে বক্তৃতাগুলো দেবে সেই বক্তৃতাগুলো লিখে দেওয়ার দায়িত্ব সে ক্ষিতিশ সিংহকে দিতে চেয়েছিল। ক্ষিতিশ সিংহ বলেছিল যে সে ভেবে দেখবে। তার এই যে স্পিচ রাইটার পদের জন্য বিষ্ণুধর কিন্তু ক্ষিতিশ সিংহকে পারিশ্রমিক দিতে চেয়েছিল। আর অপরদিকে এই কোনিকে সাঁতার শেখাবার জন্য জিজ্ঞাসা করেছিল ক্ষিতিশ সিংহ যে তুমি কি সাঁতার শিখবে, কিন্তু তার কথা কোনো গুরুত্ব না দিয়ে কোনি জানিয়েছিল সে যতটুকু সাঁতার জানে সেটাই সে যথেষ্ট, সে গঙ্গার এপার ওপার করতে পারে। এই পর্যন্ত আমরা দেখেছিলাম। আর এটাও আমরা দেখেছিলাম যে এখানে কিন্তু ক্ষিতিশ সিংহের যে একটা শিষ্য অনুসন্ধান চলছিল, তার একটা অনুসন্ধান পর্ব চলছিল। সে এমন একজনকে শিষ্য হিসেবে খুঁজছিল যাকে দিয়ে তার লক্ষ্য পূরণ করতে পারবে। আর তার লক্ষ্য ছিল যে একজন সাঁতারের চ্যাম্পিয়ন তৈরি করা, এবং সেই যে অনুসন্ধান সেটা এই পর্বতে সমাপ্ত হয়েছে। এই চতুর্থ পর্বের মধ্যে সে কোনিকে খুঁজে পেয়েছে তার উপযুক্ত শিষ্যা হিসেবে। তা এরপরে আমরা চলে যাই যে পঞ্চম পর্বে। আর আইসিএসসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয় যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো, ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি দেখছি যে অনেকে আমার চ্যানেল দেখছো কিন্তু তারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তাই আমার একান্ত অনুরোধ যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে আমার কাজের উৎসাহ অনেক বাড়বে। তাহলে চলো পঞ্চম পর্ব আলোচনা করা যাক। রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতা। 25 জন প্রতিযোগী, 22টি ছেলে ও 3টি মেয়ে। আচ্ছা, তোমরা জানো যে কলকাতা শহরে রবীন্দ্র সরোবর রয়েছে এবং সেই রবীন্দ্র সরোবরে মাঝে মাঝে সাঁতারের প্রতিযোগিতা হয়। আর এখানেও সেই 1 মাইল সাঁতারের প্রতিযোগিতা চলছে। 25 জন সেখানে প্রতিযোগী রয়েছে, তার মধ্যে 22 জন হচ্ছে ছেলে আর 3 জন মেয়ে সেই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে। স্টার্টিং পয়েন্টে ভিড়, প্রতিযোগীরা তেল মাখায় ব্যস্ত। উদ্যোক্তা ঢাকুরিয়া স্পোর্টস ক্লাবের অনুরোধে ক্ষিতিশ প্রতিযোগিতার রেফারি অফ দ্য কোর্স সাঁতারুদের সঙ্গে সঙ্গে যাবে নৌকায়। তাহলে এই প্রতিযোগিতাটা উদ্যোক্তা হলো কে, মানে এই প্রতিযোগিতা ব্যবস্থা করেছে হচ্ছে ঢাকুরিয়া স্পোর্টস ক্লাব। তারাই অনুরোধ করেছে ক্ষিতিশকে যে এই রেফারি হবার জন্য। সে সাঁতারুরা যত সাঁতার কেটে কেটে এগোবে সেও পাশে পাশে একটা নৌকা নিয়ে তার পাশে এর সঙ্গে সঙ্গে যাবে। স্টার্টিং পয়েন্ট থেকে একটু এগিয়ে সে আর ভেলো নৌকায় বসে। হ্যাঁ, তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে একটু এগিয়ে গিয়ে সেই নৌকার মধ্যে দুজনে বসলো। একজন হচ্ছে ক্ষিতিশ সিংহ যে হচ্ছে রেফারি, আর তার অনুচর ভেলো। খিদ্দা,
কে জিতবে বলতো? সুবীরই মনে হচ্ছে। সুবীরের নামা অন্যায় হয়েছে। এইসব কম্পিটিশনে নামীদের থাকা উচিত নয়। ও তো ন্যাশনাল জুনিয়র রেকর্ড হোল্ড করছে। তাহলে ওকে ভেলো জিজ্ঞাসা করছে যে কে এই প্রতিযোগিতায় জিতবে বলতো? তা বলছে যে মনে হয় সুবীরই জিতবে, সেটা ভেলো বলছে। খিদ্দা বলছে যে না, এই প্রতিযোগিতায় কিন্তু সুবীরের থাকা উচিত নয়, কেননা সে এই প্রতিযোগিতা মানে সে হচ্ছে অনেক নামী একজন সাঁতারু, সে হচ্ছে ন্যাশনাল জুনিয়র রেকর্ড হোল্ড করছে। যা বলেছ, তবে বেশিরভাগই আনকোড়া দেখছি। আনকোড়া মানে হচ্ছে নতুন, তাই জন্য ক্ষিতিশ সিংহ বলছে এই নতুনদের সঙ্গে এই সুবীরের কিন্তু অংশগ্রহণ করা উচিত নয়, কারণ সে অলরেডি একজন ভালো সাঁতারু। আর যারা এখানে মানে নাম দিয়েছে তারা হচ্ছে খুবই নতুন, সবে তারা নাম করছে আর কি। ভেলো শাড়ি দিয়ে দাঁড়ানো সাঁতারুদের পর্যবেক্ষণ করতে করতে বলল, ওই লাল কস্টিউম পরা মেয়েটা কে বলতো? কখনো তো দেখিনি। শাড়ি দিয়ে মানে লাইন করে যারা দাঁড়িয়ে রয়েছে তাদের দেখে ভেলো পর্যবেক্ষণ করছিল, তাদের দেখছিল, দেখে বলে ওই লাল কস্টিউম পরা মেয়েটা কে? আমি কোনোদিন তাকে দেখিনি। হ্যাঁ, এত দূর থেকে ক্ষিতিশ পুরু লেন্সের মধ্য দিয়ে সাদা টুপি মাথায় লাল রঙে মোড়া তুষার ধবল একটি দেহ মাত্র দেখতে পেল। তাহলে ক্ষিতিশ তার পুরু চশমা দিয়ে দেখতে পেল যে সাদা মাথায় টুপি আর লাল কস্টিউম পরা তুষার ধবল মানে একদম সাদা বর্ণের একটা মেয়েকে দেখতে পেল। কে তা আমি জানবো কি করে? না, এমনি বলছি, বালিগঞ্জ ক্লাবের ট্রেনার প্রণবিন্দু বিশ্বাসকে দেখলুম কিনা, মেয়েটার সঙ্গে খুব বড় লোক মনে হয়। ওই যে সবুজ মোটরটা, ওটায় করে এসে নামলো, সঙ্গে বাবা মাও যেন রয়েছে। তাহলে বলছে যে সাঁতারের ট্রেনার, বালিগঞ্জ ক্লাবের সাঁতারের ট্রেনার হচ্ছে প্রণবিন্দু বিশ্বাস, সে তার সঙ্গে ওই মেয়েটাকে দেখা যাচ্ছে। নিশ্চয়ই প্রণবিন্দু বিশ্বাস হচ্ছে ওরই ট্রেনার, ওই মেয়ে লাল কস্টিউম পরা মেয়েটার ট্রেনার, তার সঙ্গে কথা বলছে। আর ভেলো বলছে যে নিশ্চয়ই খুব বড় লোক, কারণ সবুজ রঙের মোটরটায় হচ্ছে থেকে ওইটা থেকে মেয়েটা নামছে, আর ভেতরে মেয়েটার মা বাবাও বসে আছে। তুই বড্ড বেশি দেখিস। তাহলে এইটাকে ক্ষিতিশ সিংহ কিন্তু কাজের মানুষ, সে অনধিকার চর্চা করা পছন্দ করে না, তাই অকারণে সে বেশি চর্চা করছে বলে ক্ষিতিশ সিংহ বলছে যে তুই বড্ড বেশি দেখিস। না দেখে উপায় আছে? মোমের পুতুলের মতো চেহারা, ওর পাশেই দেখো পোড়ামাটির কেলে পিলসুজের মতো একটা, কি অদ্ভুত দেখাচ্ছে দেখো। তাহলে পিলসুজ তোমরা জানো যে প্রদীপ রাখার আধার, মানে প্রদীপ রাখার একটা পাত্র, তাই সেটা আবার পোড়ামাটির কালো, মানে একদম কালো বর্ণের একজন মেয়ে তার পাশে দাঁড়িয়ে রয়েছে। তাহলে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ যে মোমের পুতুলের মতো চেহারা, আর ওর পাশেই দেখো যে কেলে পোড়ামাটির কেলে পিলসুজের মতো একটা চেহারা, অদ্ভুত ধরনের দেখাচ্ছে। কারণ এই দুজনের চেহারার যে বৈপরীত্য, সেই বৈপরীত্যর মধ্যে দিয়েই লেখক তাদের আর্থিক যে একটা বৈপরীত্য বা আর্থিক যে বৈষম্য সেটাকেই ফুটিয়ে তুলেছে। একটা আর্থ সামাজিক বৈপরীত্য এই লাইনের মধ্যে দিয়ে লেখক ফুটিয়ে তুলেছেন। ক্ষিতিশ দেখার চেষ্টা করলো। সেকেন্ড কয়েক তাকিয়ে থেকে তার মুখ থেকে বেরিয়ে এলো একটা শব্দ, কোনি। মানে এবার সে কোনিকে আবার দেখতে পেয়েছে ওই সাঁতারের প্রতিযোগিতায়। ঠিক তখনই স্টার্টারের বন্দুক গর্জে উঠলো, মানে শুরু হয়ে গেল সাঁতার। সাঁতারুরা এগিয়ে যাবার পর ক্ষিতিশদের নৌকাটা পিছু নিল। সুবীর এবং আরো গুটি দশেক ছেলে এক ঝাঁকে এগিয়ে গেছে, তারপরেও আরো এক ঝাঁক, সবশেষে 3টি মেয়ে ও 2টি বাচ্চা ছেলে। তাহলে সুবীর আরো কয়েকজন ছেলে ঝাঁক বেঁধে এগিয়ে চলেছে প্রথম দিকে, তারপরে আরো একটা ঝাঁক এগিয়ে চলেছে, আর সবশেষে ওই যে 3টে মেয়ে আর 2টো বাচ্চা ছেলে যাচ্ছে পেছনে একদম শেষে। 500 মিটার পর্যন্ত এরা 5 জন প্রায় একসঙ্গে ছিল। তারপরে লাল কস্টিউম ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করলো। তাহলে এই যে 3টে মেয়ে আর 2টো বাচ্চা ছেলে, এরা 500 মিটার পর্যন্ত একসঙ্গেই চলছিল। তারপরে লাল কস্টিউম মেয়েটা
লাল কস্টিউম পরা মেয়েটা আবার তাদের থেকে অনেকটা এগিয়ে গেল। ক্ষিতিদার স্ট্রোক দেখেছো, শরীরটাকে কেমন ভাসিয়ে রেখেছে। ক্ষিতিশ কিছুক্ষণ লক্ষ্য করে বলল, মাথাটা ঠিক মতো নাড়ানো হচ্ছে না। সেন্ট্রাল পজিশনে না থাকলে শরীরের ব্যালেন্স নষ্ট হয়, স্পিডও কমিয়ে দেয়, শরীরটা রোল করছে বড্ড বেশি, কোনোই আরো উঠবে। এই অমনি তোমার শুরু হয়ে গেল খুঁত ধরা। মানে এই যে সে মানে বলছে যে এটা ঠিক হচ্ছে না, কোনোইটা আরো বেশি উঠবে, সেন্ট্রাল পজিশনে থাকতে হবে ইত্যাদি নানা রকম বলছে, সেটা কিন্তু ভেলো পছন্দ করছে না। তাই বলছে যে এই তোমার শুরু হয়ে গেছে আবার খুঁত ধরা। কেননা এই খুঁত ধরা বা বারবার বকাবকি করা এইসবের জন্যই কিন্তু জুপিটার ক্লাবে সবাই একসময় তার বিরোধিতা করতে শুরু করেছিল। এমনকি সাঁতারুরাও তাকে পছন্দ করতো না, যদিও সাঁতারুদের ভালোর জন্যই সে এতগুলো কথা বলতো, তাদের বারবার বকাবকি করতো, কিন্তু তাকেই ভুল বুঝেছিল সাঁতারুরা এক সময়, যার জন্য তাকে ওই জুপিটার ক্লাব ছেড়ে চলে আসতে হয়েছিল। তাই জন্য ভেলো বলছে যে তোমার এই খুঁত ধরার আবার শুরু হয়ে গেছে। কেননা ভেলো চায় না যে ও ক্ষিতিশ আবার নতুন করে কোনো বিপদে পড়ুক, সেই জন্য সে বারণ করছে। খুঁত না ধরলে দোষ সারবে কি করে? ও কি তোমার ছাত্র? নাই বা হলো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ক্ষিতিশ সিংহ একজন বিচক্ষণ জাত শিক্ষক, সে একজন মানে মনে প্রাণে একজন সাঁতারের প্রশিক্ষক। সেই জন্য সে তার নিজের লাল কস্টিউম পরা মেয়েটা নিজের ছাত্রী না অন্য কারো ছাত্রী এই সমস্ত বিচার করছে না। যেটা সে ভুল সেটাকে সে তুলে ধরতে চেয়েছে, কিন্তু সেটা সে ভুল ত্রুটিগুলো সেই জন্য সে উল্লেখ করছে। সেই জন্য মানে সে একজন মনে প্রাণে সাঁতারের প্রশিক্ষক, যার জন্য সে তার ভুলগুলো তুলে ধরছে। নাই বা হলো, সামনে দু ঝাঁকের সাঁতারুদের কেউ কেউ এবার মন্থর হয়ে পিছিয়ে পড়ছে। ক্ষিতিশ ঘাড় ফিরিয়ে পিছনে তাকালো। বাচ্চা ছেলে দুটির সঙ্গে সঙ্গে কোনি আসছে বৈঠার মতো হাত চালিয়ে, দুধারে মাথা নাড়তে নাড়তে। ওদের থেকে অন্তত 20 মিটার সামনে আর একটি মেয়ে সমান তালে একই গতিতে সাঁতরে চলেছে। লাল কস্টিউমের মেয়েটি তার থেকে আরো 30 মিটার সামনে এবং একটি ছেলে থেকে হাত 10 পেছনে। তাহলে ওই যে প্রথম যে ঝাঁকটা যাচ্ছিল ছেলেদের, তারপরে আবার একটা ঝাঁক যাচ্ছিল ছেলেদের, আর একটা ঝাঁক, তারা এবার সাঁতার কাটতে কাটতে একটু পিছিয়ে পড়ছে। আর এইখানে যে মেয়েদের 3 জন আর 2 বাচ্চা 5 জন যাচ্ছিল, তার মধ্যে লাল কস্টিউম কিন্তু অনেকটা এগিয়ে গেছে এবং সে ওই বাকি 4 জনের থেকে এগিয়ে এসছে, আর সামনে যে ছেলেগুলোর ঝাঁক যাচ্ছে তাদের থেকে হাত 10 মাত্র পিছনে রয়েছে। কোনি সরোবরের পূর্বে তীর থেকে একটা চিৎকার ভেসে এলো। সরোবরের পূর্ব দিক থেকে একটা চিৎকার ভেসে উঠছে কোনি বলে। ক্ষিতিশ আর ভেলো একসঙ্গেই তাকালো। বছর 25-এর শ্যামবর্ণ একটি রুগ্ন যুবক পাড় ঘেঁষে ছুটছে, পরনে ধুতি ও নীল শার্ট, চটি জোড়া হাতে। তাহলে এই যে বর্ণনাটা সেটা কিন্তু খুব ভালো করে তোমাদের পড়তে হবে। এবং পরবর্তীকালে এই যে কোনি কোনি বলে দৌড়চ্ছে, সে আর কেউই নয়, সে হলো কোনির দাদা, এবং তার যে পোশাকের বর্ণনা সেটা তোমাদের জানতে হবে। কোনি কোনি, গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে। পাড়ে ভিড় জমেছে সাঁতার দেখতে। তাদের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সে ছুটছে, মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ে তাকাচ্ছে, মুখখানি অসহায়। তাহলে সে তার দাদা ওই কোনিকে আরো বেশি উৎসাহিত করার জন্য কোনি কোনি বলে সে তীর ধরে ধরে দৌড়চ্ছে, এবং গলাটা মানে কিরকম শোনাচ্ছে, খুব আর্তনাদের মতো শোনাচ্ছে। আসলে আমরা পরে দেখবো যে সে খুব অসুস্থ, যার জন্য তার গলার স্বরটা ওই রকম শোনাচ্ছে। কোনি চিৎকারটা হতাশায় ভেঙে পড়ল। ক্ষিতিশ দেখলো কোনিকে পেছনে ফেলে বাচ্চা দুটিও এগিয়ে গেছে। লাল কস্টিউম দুটি ছেলেকে পেছনে ফেলে দিয়েছে। লাল কস্টিউম পরা যে মেয়েটা, সেটা ওই ছেলে দুটোকে পেছনে ফেলে অনেকটা এগিয়ে গেছে। তারপরে ছেলে দুটো যাচ্ছে এবং সবার পেছনে যাচ্ছে কোনি। কে বলতো খিদ্দা? জানি না, কোনো কম্পিটিটরের বাড়ির লোক হবে বোধহয়, হবে হয়তো।
পাড়ের রাস্তা ধরে ধীর গতিতে সবুজ রঙের একটা ফিয়াট চলেছে। গাড়ির জানলায় উৎকণ্ঠিত একটি পুরুষ একটি মহিলার মুখ, মাঝে মাঝে হর্ন দিচ্ছে। তাহলে যত এই কম্পিটিটররা এগোচ্ছে সাঁতার কেটে, পাশ দিয়ে পাড় দিয়ে একটা সবুজ ফিয়াট গাড়িও চলেছে এবং সেখান থেকে একজন পুরুষ আর একজন মহিলার মুখ দেখা যাচ্ছে। ওই যে লাল কস্টিউম পরা সাঁতারু, তারই মা বাবা ওই গাড়িতে রয়েছে। কোনি নৌকাটা ছপ ছপ শব্দে দাঁড় ফেলে এগোচ্ছে। হ্যাঁ, তার নৌকাটা কিন্তু ওই দাঁড় ফেলে ফেলে ছপ ছপ করে এগিয়ে যাচ্ছে। একটা গাছের গুড়িতে হেলান দিয়ে নীল শার্ট পরা যুবকটি দাঁড়িয়ে, ক্রমশ সে ক্ষিতীশের চোখে ছোট হয়ে ঝাপসা হতে শুরু করলো। জলের ওপর অনেক পিছনে দুটি হাতের ওঠানামা হচ্ছে। তারপরে আর দেখা গেল না হাত দুটো। পড়ন্ত রোদে মাঝে মাঝে চিকচিক করে উঠছে ছিটকে ওঠা জল। তাহলে এখানে আমরা দেখছি যে গাছের গুড়ির গায়ে হেলান দিয়ে কনির দাদা দাঁড়িয়ে আছে, যে নীল শার্ট পরে এসেছিল, আর ক্ষিতীশের চোখ ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে, চোখ ছোট হয়ে ঝাপসা হতে শুরু করেছে। কেননা নৌকাটা তো এগিয়ে যাচ্ছে আর ওই তো পাড়ে দাঁড়িয়ে রয়েছে কনির দাদা, যার জন্য সেই ছোট হতে হতে একসময় ঝাপসা হয়ে গেল, নৌকাটা অনেকটা এগিয়ে গেল। আর জলের ওপরে অনেক পেছনে দুটো হাতের ওঠানামা হচ্ছে, অর্থাৎ কনির হাতের কথা বলা হচ্ছে যে সবার পেছনে সে হাত দুটো ওঠানামা হচ্ছে। তারপরে আর দেখাই গেল না, এবং তারপরে তার রোদে যে ছিটকে ওঠা জলগুলো সেগুলো চিকচিক করছে। সামনে হইচই শোনা গেল। প্রথম প্রতিযোগী সাঁতার শেষ করেছে সম্ভবত সুবীরই, কারণ সুবীর হচ্ছে এমনি ভালো একজন সাঁতারু, তাই বলছে সম্ভবত সুবীরই এই সাঁতারে প্রথম হয়েছে। কোনি জল থেকে উঠছে। সাঁতার শেষ করে অনেকেই তখন চুল পর্যন্ত আঁচড়ে ফেলেছে। তাহলে কোনি এতটাই পেছনে পড়ে গেছে যে সে যখন সাঁতার শেষ করে জল থেকে উঠলো তখন অনেকে ড্রেস চেঞ্জ করে চুল পর্যন্ত আঁচড়ানো হয়ে গেছে। এ থেকে আমরা বুঝতে পারছি যে কোনি যখন প্রথম অবস্থায় দেখা হয়েছিল এই ক্ষিতীশ সিংহের সঙ্গে, তখন তার কতটা স্পিড ছিল এবং সে যে সাঁতারু হিসেবে কতটা অদক্ষ ছিল, কতটা অপটু ছিল, সেটা কিন্তু এই লাইনের মধ্য দিয়ে বুঝতে পারা যায় যে প্রথম দিকে তার স্পিড কতটাই কম ছিল, যে অনেকে চুল টুল আঁচড়ে ফেলেছে তখন ও সাঁতার শেষ করছে। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে একজন ঢাকুরিয়া স্পোর্টিং ক্লাবের সারা বছরের কার্যকলাপের বিবরণ পাঠ করে চলেছে একঘেয়ে সুরে। কেউ লক্ষ্যই করল না শেষ প্রতিযোগীর সীমায় পৌঁছানোটা। সেই যে শেষ পর্যন্ত এই একদম যে ফিনিশিং পয়েন্ট সেখান পর্যন্ত পৌঁছেছে সেটা অনেকে খেয়ালই করলো না। পারে সবাই প্রথম যে তাকে নিয়েই ব্যস্ত, কোনির ওই শেষ করাটা দেখলো না কেউ। পাড়ের কাছে কাদা, কোনির পায়ের গোছ কাদায় ডোবা, শরীরটা সামনে ঝোঁকানো। পাড়ে উঠতে গিয়ে সেই অবস্থাতে সে তাকিয়ে রইল, চোখ দুটি লাল, সস্তার একটা কালো কস্টিউম শীর্ণ দেহের সঙ্গে লেপ্টে হাঁপাচ্ছে। পিঠের দিকে পাঁজরের হাড়গুলো চামড়ার নিচে বারবার কেঁপে উঠছে। কাঁধের হাড় দুটো উঁচু, সরু লম্বা হাত দুটো ঝুলছে কাঁধ থেকে। একটু দূরে নীল শার্ট পরা রুগ্ন যুবকটি দাঁড়িয়ে মনোযোগে লাউড স্পিকারে কান পাতার ভান করে। তাহলে কোনি এবার জল থেকে উঠেছে, তো তার পাটা কাদায় ডুবে রয়েছে, চোখটা লাল এবং খুব হাঁপাচ্ছে। তার যে চেহারার একটা বর্ণনা এখানে দেওয়া হয়েছে, দিয়েছেন লেখক, তো সেটা কিন্তু একটুখানি দেখতে হবে তোমাদের, যে হাঁপাচ্ছে, পিঠের ওপরে পাঁজরের হাড়গুলো চামড়ার নিচে বারবার কেঁপে উঠছে, কাঁধের হাড় দুটো উঁচু, সরু লম্বা হাত দুটো কাঁধ থেকে ঝুলছে, খুবই দুর্বল, একদম রোগা শীর্ণ চেহারা, এবং খেতে দিনের পর দিন না খেয়ে অভুক্ত অবস্থায় থেকে যেরকম চেহারা হয় সেরকমই এখানে চেহারা। এবং একটু দূরে তার দাদা দাঁড়িয়ে আছে এবং সে যেন কোনিকে দেখতেই পায়নি এরকম ভান করে লাউড স্পিকারের কথাগুলো শুনছে। টলতে টলতে কোনি উঠে এলো। ওর বয়সী দুটি ছেলেই একটু জোরেই নিজেদের মধ্যে বলা বলি করলো, তবু তো শেষ করেছে। এটা একটু ব্যঙ্গ করেই বললো যে যাই হোক তবু তো শেষ পর্যন্ত করতে পেরেছে, যে মাঝখানে আটকে যায়নি।
পরের বছরের কম্পিটিশনে প্রথম প্লেস পেত যদি আর একটু দেরিতে পৌঁছতো। মানে এমনি সে দেরিতে পৌঁছেছে, তাই একটু ব্যঙ্গ করে বলছে যে পরের বছর যেন আর একটু দেরিতে পৌঁছায়, তাহলেই ও প্রথম হয়ে যাবে। এইসব ছেলে দুটো বলছে। কোনি আর একবার তাকালো। নীল শার্ট পরা যুবকটির মুখ চর খাওয়া মানুষের মতন অপ্রতিভ, অপমানিত। তাহলে তার মুখটা অপ্রতিভ হয়ে গেছে, মানে খুবই মানে অপ্রত্যাশিত। মানে সে কখনোই ভাবতে পারেনি যে কোনি যে সবার শেষে আসবে। সেজন্য তার মুখটা একদম চর খাওয়া, মানে চর খেলে মানুষের মুখটা যেরকম চায়, চেহারাটা মুখটা যেরকম হয়ে যায় সেরকমই হয়ে গেছে। আসলে এখানে এই যে ভাই বোনের একটা প্রতিক্রিয়া, সেই ভাই বোনের মুখের যে প্রতিক্রিয়া, সেখান থেকে তাদের যে কতটা আত্মসম্মান বোধ রয়েছে সেটারই প্রকাশ ঘটেছে। সাঁতার শিখবে? চমকে কোনি পিছনে ঘুরল। সেই লোকটা, কাঁচা পাকা কদম ছাট চুল, পুরু কাচের চশমা, লাল কস্টিউম পরা মেয়েটি সাঁতার শিখেছে তাই তোমাকে হারালো। তুমিও ওকে হারাতে পারবে যদি শেখো। হঠাৎ কোনির দু চোখ জলে ভরে এলো। তাহলে এখানে আমরা দেখছি যে যথা সময়, ঠিক উপযুক্ত সময় সে কিন্তু কোনিকে আঘাত দিয়েছে। যখন কোনির দুর্বল মুহূর্ত, যখন কোনি মনের দিক দিয়ে খুব হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, যখন সে একেবারে ক্ষোভে দুঃখে ভেঙে পড়েছে, ঠিক সময়ে সেই জায়গায় আঘাতটা দিয়েছে এবং সে বলেছে যে তুমি কি সাঁতার শিখবে? তুমি ওই লাল কস্টিউম পরা মেয়েটা তোমাকে হারাতে পারলো যেহেতু সে সাঁতারটা যথাযথভাবে শিখেছে, যে সাঁতারের যে একটা ট্রেনিং সেটা সে নিয়েছে, আর তুমি যেহেতু সাঁতার শেখোনি সেই জন্য তুমি ওর কাছে হেরে গেছো। তুমিও ওকে হারাতে পারবে যদি তুমি সাঁতারটা শেখো। এই বলে তার অন্তরের ক্ষোভকে আরো বেশি জাগিয়ে তুলেছে ক্ষিতিশ সিংহ। তখন কোনির দু চোখ জলে ভরে গেছে, থরথরিয়ে ঠোঁট দুটি একবার কেঁপে উঠল, তারপরে চোয়াল শক্ত হয়ে বসে গেল। মানে এরপরেই প্রথমে তার ঠোঁটগুলো মানে থরথরি কেঁপে উঠেছে সেই জ্বালা, ক্ষোভ, দুঃখ, যন্ত্রণার জন্য, কিন্তু তার পর মুহূর্তেই দেখা যাচ্ছে তার চোয়ালটা শক্ত হয়ে বসে যাচ্ছে। অর্থাৎ তার মধ্যে কতটা জেদ, সেটাই কিন্তু এই চোয়াল শক্ত হয়ে বসে যাওয়ার মধ্যে দিয়ে লেখক বুঝিয়ে দিচ্ছেন। ক্ষিতীশের চাহনির দপ করে ওঠা শুধু ভেলোই লক্ষ্য করলো এবং অস্বস্তি ভরে সে মাথা নাড়ল। তার ওই যে তার যে এই জেদ, সেটা দেখে তার ক্ষিতীশের চাহনিটা দপ করে উঠলো, সেটা একমাত্র ভেলো লক্ষ্য করলো। ওই যে দাঁড়িয়ে, ওকে আমার দাদা। নিজেকে টানতে টানতে কোনি ড্রেসিং রুমের দিকে চলে গেল। ক্ষিতীশ এগিয়ে গেল কোনির দাদাকে লক্ষ্য করে। আমি একজন সাঁতারের কোচ, আমার নাম ক্ষিতীশ সিংহ, আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই। ক্ষিতীশ কোনো ভূমিকা না করে সোজাসুজি কথাগুলো বলল। আমার নাম কমল পাল। কোন রকম ভনিতা করলো না, সরাসরি বলল যে আমি তোমার বোনকে সাঁতার শেখাতে চাই, আমি একজন সাঁতারের শিক্ষক, আমার নাম ক্ষিতীশ সিংহ। তা এবার উল্টো দিকের লোকটি বলছে আমার নাম কমল পাল, আমি এক সময় সাঁতার কেটেছি অ্যাপেলওয়ে, তখন আপনাকে আমি দূর থেকে দেখতাম। কমল তার পাণ্ডুর অসুস্থ চোখ দুটোয় ঔজ্জ্বল্য আনার চেষ্টা করলো, তারপর মাথা নাড়িয়ে বলল আমরা খুবই গরিব, সাঁতার শেখাবার পয়সা নেই। তাহলে তার চোখগুলো কিরকম? পাণ্ডুর অসুস্থ। কেন পাণ্ডুর? না, পাণ্ডুর মানে একটা হলদেটে। তোমরা জানো যে যখন ভেতরে কোনো একটা জন্ডিস বা টিবি এরকম কোনো মানে অসুখ থাকে, তখনই এই চোখের বর্ণটা হলুদ হয়ে যায়, তাই বলছে হলদেটে, একটু পাংশু বর্ণ। সে বললো আমরা খুবই গরিব, সাঁতার শেখাবার মতো পয়সা আমাদের কাছে নেই। আমাকে পয়সা দিতে হবে না তা বলছি না, সাঁতার শিখতে হলে খরচ আছে, খাওয়া দাওয়ার খরচ, আমি পারিনি সেই জন্য।
পয়সা ছিল না খাওয়ার। বাবা প্যাকিং কারখানায় কাজ করত, টিভিতে মারা গেল। সাঁতার কেটে এসে খিদে ছটফট করতুম, স্কুলে ঘুমিয়ে পড়তুম। বাবা মারা যেতে স্কুল ছাড়লুম, সাঁতার ছাড়লুম, আজ 5 বছর হয়ে গেল। তাহলে দেখো যে কমল পাল সেও কিন্তু একজন ভালো সাঁতারু ছিল, এবং সে যদি একটু অর্থ সামর্থ্য থাকতো সেও একজন বিখ্যাত সাঁতারু হয়তো হয়ে উঠতে পারতো। কিন্তু এই পরিস্থিতির চাপে পড়ে, এই দারিদ্র, অভাব, হ্যাঁ, সেই কারণে সে সাঁতারটা চালিয়ে যেতে পারেনি। এবং তার এখানে কোনির যে তার কোনির বাড়ির বর্ণনা আমরা এখান থেকে পাচ্ছি যে তার পরিবারে কে কে রয়েছে। না, তার পরিবারে বাবা ছিল যে টিবি রোগে মারা গেছে। বাবা একটা প্যাকিং কারখানায়, মানে বাক্স টাক্স প্যাকিং করা হয় সেরকম কারখানায় কাজ করত। আর ওর দাদা সাঁতার শিখে এসে প্রচন্ড ক্ষুধায় সে ছটফট করত, কারণ সাঁতারে পুরো বডির এক্সারসাইজ হয়, পুরো শরীরের ব্যায়াম হয়, এবং যার জন্য খুব খিদে পায়। এবং সেই খাবারটা উপযুক্ত না পেলে, শরীরে জোর না থাকলে সাঁতার কাটা যায় না। এবং সেই জন্য বলছে স্কুলে গিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তো। এবং বাবা মারা যাওয়ার পরে স্কুলও ছেড়ে দিল, সাঁতারও ছেড়ে দিল। তারপর সেও প্রায় 5 বছর হয়ে গেছে। আপনি কি করেন? আপনি বললে লজ্জা পাবো। তাহলে দেখো যে ও হয়তো গরিব হতে পারে, কিন্তু তার মধ্যেও কিন্তু একটা বিনয় রয়েছে, যার জন্য সে জানে ক্ষিতি সিংহ তার থেকে বয়সে অনেক বড়, যার জন্য বলছে যে আপনি বললে কিন্তু লজ্জা পাবো। আর এই যে তার বাবা টিবি রোগে মারা গেছে, এটা আগে টিবি রোগের কথা আমি আগে একটা পর্বতেও বলেছিলাম। টিবি মানে হচ্ছে টিউবারকিউলোসিস, অর্থাৎ বাংলায় যাকে বলে যক্ষা রোগ। এবং সেই যক্ষা রোগের ওষুধ এখন বিনামূল্যে যে কোনো হাসপাতালেই পাওয়া যায়, কিন্তু আগে সেটা খুব একটা সহজলভ্য ছিল না। আর বিশেষত দরিদ্র যে সমস্ত মানুষেরা ছিল, যাদের খাদ্যের অভাব, যারা খুব পরিশ্রমের কাজ করত কিন্তু সেই পরিমাণে খাদ্য তারা পেত না, তাদেরই প্রধানত এই রোগটা হতো, এবং তাতে অনেক লোক মারাও যেত। বেশ, তুমি কি করো? বাড়িতে আর কে কে আছেন? 7 ভাই বোন, মা। আমি বড়। গত বছর মেজো ভাই ট্রেনের ইলেকট্রিক তারে মারা গেছে। সেজো কাঁচরাপাড়ায় পিসির বাড়িতে থাকে। তারপর কোনি আর 2 বোন 1 ভাই। আমি রাজাবাজারে একটি মোটর গ্যারেজে কাজ করি। ওভারটাইম করে 100 টাকা পাই, তাতেই সংসার চলে। থাকি শ্যামপুকুর বস্তিতে। তাহলে ওভারটাইম করা মানে হচ্ছে যে অতিরিক্ত কাজ করা, এবং তাতে 100 টাকা সে পায়, এবং তাতেই তাদের এই এত বড় 7 জন ভাই বোন এবং মা, মোট 8 জন, তাদের সংসার কোনো মতে চলে। এবং এটাই হলো কোনির বাড়িতে কে কে রয়েছে বা তার পরিবারের যদি বর্ণনা দিতে হয় তাহলে এইখান থেকে বলতে হবে। কমল হাঁপিয়ে পড়ল এই কটি কথা বলেই। ভেতরে ভেতরে যেন উত্তেজিত হয়ে উঠেছে। কোনো কুণ্ঠা বা সংকোচ না করেই সাধারণভাবেই নিজের অবস্থার কথা বলল। ওর হাঁপিয়ে ওঠার ধরনটা ক্ষিতীশের ভালো লাগলো না। ওর বাবা টিভিতে মারা গেছে এটা মনে করে অস্বস্তি বোধ করলো। তাহলে কমল হলো বাড়ির বড় ছেলে, তাই বড় ছেলে হিসাবে বাবা মারা যাওয়ার পরে সমস্ত সংসারের দায়িত্ব সে তার নিজের কাঁধে তুলে নিয়েছে। সে তার সাঁতারের শখ ছিল, সেটাকে সে জলাঞ্জলি দিয়েছে। পড়াশোনায়ও স্কুল ছেড়ে দিয়েছে, দিয়ে একটা সাধারণ মোটর কারখানায়, মোটর গ্যারেজে সে কাজ করছে। আর এই যে ক্ষিতীশের, সেটা তার বাবা যে টিভিতে মারা গেছে সেই জিনিসটা খুব একটা মনে করে ক্ষিতীশের মধ্যে একটা অস্বস্তি হলো। এবং কারণ সে দেখলো কমলও কিন্তু সামান্য কয়েকটা কথা বলেই সে কমলও হাঁপিয়ে উঠছে। হয়তো তার ভেতরেও এই রোগটা রয়েছে। নাম করা সাঁতারু হবার শখ আমার ছিল। কোনিটাকে দেখতুম ছোট থেকেই ওর খেলাধুলায় আগ্রহ। আমার ইচ্ছে করে ওকে কোনো একটা খেলায় দিই। গঙ্গায় সাঁতার কাটে শুনেছি, দেখিনি কখনো। দিন রাত টোটো করে শুনেছি ছেলেদের সঙ্গে। অনেক অনেক কথা বলে আমাকে।
আমি তো বাড়িতে ফিরি শুধু ঘুমোবার জন্য, কে কি করছে কিছুই জানি না। তবু মাথা গরম হয়ে উঠলে 2-4 ঘা লাগাই, এর বেশি ওদের জন্য আমি আর কিছু করতে পারি না। ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই। তাহলে তারও ইচ্ছে ছিল একজন নামকরা বিখ্যাত সাঁতারু হবার, কিন্তু পরিবেশের চাপে, পরিস্থিতির চাপে তার পক্ষে সেটা হয়ে ওঠেনি। তো এখন কমলের ইচ্ছা যে সাঁতারে বা কোনো একটা খেলায় কনিকে দিক বা কনিকে শেখায়, কেননা কনি ছোটবেলা থেকেই খেলাধুলার খুব আগ্রহ, কিন্তু সেখানেও সেই অর্থের অভাবের জন্য সে কিছুই দেখতে পারে না বা কিছুই করতে পারে না, শুধুমাত্র ঘুমোবার সময় বাড়ি ফেরে। আর অনেক সময় এত মাথা গরম হয়ে যায় যে ভাই বোনেদের 2-4 ঘা লাগিয়ে দেয়। শুধুমাত্র শাসনটাই সে যেন করতে পারে, আর কিছুই করতে পারে না। সে ইচ্ছে থাকলে ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই, সে দায়িত্ব আমার। তার মানে ভেলো ব্যস্ত হয়ে এতক্ষণে মুখ খুললো, দায়িত্ব তোমার মানে? তাহলে সে যেন ভেলো একটা প্রতিবাদ করে উঠলো যে দায়িত্ব তোমার মানে কি? মানে বলতে যা বোঝায় তাই। ক্ষিতীশ বিরক্তি জানিয়ে কমলকে লক্ষ্য করে বলল, গার্জেনরা সাহায্য না করলে কোনো ছেলে মেয়েকে শুধু কোচিং দিয়ে বড় করা যায় না। আমি শুধু বাড়ির সহযোগিতাটুকু চাই, বাদ বাকি দায়িত্ব আমার। তাহলে শুধুমাত্র যে একজন টিচারের কাছে পাঠিয়ে দিলাম ছেলে মেয়েদের বা ছাত্রছাত্রীদের বা সাঁতারে বা কোনো খেলাধুলায় পাঠিয়ে দিয়েই কিন্তু সেখানে বাবা মায়ের বা বাড়ির লোকেদের দায়িত্ব শেষ হয়ে যায় না। সবার একসঙ্গে প্রয়াসেই একজন চ্যাম্পিয়ন তৈরি করা সম্ভব। এখানেও ক্ষিতীশ তাই বলেছে যে বাড়ির লোকেদের সহযোগিতাটুকু আমার শুধু চাই, এর বেশি আর কিছু, মানে টাকা পয়সা আমার কিছু চাই না, শুধু বাড়ির লোকেদের সম্মতিটুকু চাই যে ও যেন সাঁতারটা ঠিক মতো মানে সময় করে যথাযথভাবে শিখতে পারে, সেইটুকু সহযোগিতা যেন বাড়ির লোকেরা করে। আপনি দায়িত্ব নেবেন সে তো ভাগ্যের কথা। কমলের চোখের পাণ্ডুরাতা চকচক করে উঠল। কিন্তু আমি 1 পয়সাও খরচ করতে পারবো না। ধার করে কালকেই 12 টাকা দিয়ে ওকে কস্টিউম কিনে দিয়েছি। খুব বাজে জিনিস, খুবই বাজে জিনিস। কখনো ওর সাঁতার দেখিনি, এই প্রথম দেখলাম। কথা দিয়েছিল মেয়েদের মধ্যে প্রথম হবেই, দেখলেন তো কি হলো। তাহলে ও বলছে যে কমল বলছে যে আমি কিন্তু কোনো টাকা পয়সা এখানে খরচা করতে পারবো না, কারণ আমি কালকে 12 টাকা ধার নিয়ে এই কনিকে একটা কস্টিউম কিনে দিয়েছি, এবং কনি আমাকে কথা দিয়েছিল যে মেয়েদের মধ্যে সে প্রথম হবে। কিন্তু তার ফলাফল কি হলো সে তো আপনি দেখতেই পাচ্ছেন। ক্ষিতীশ ঘাড় নাড়লো। ভেলো বলল, স্ট্রেংথই নেই। অর্ধেকের পরে আর টানতে পারছিল না, ওকে এখন খুব খাওয়াতে হবে, তাই না ক্ষিতা? তাহলে একটা ভেলো পাণ্ডিত্য দেখাতে শুরু করলো যে এই তো কোনো স্ট্রেংথই নেই, অর্ধেক কেটে আর টানতেই পারছিল না। সত্যি হয়তো ভেলো এখানে ঠিকই বলেছে যে তার পেটে কোনো খাবার নেই, যথাযথ পুষ্টিকর যে খাবারগুলো দরকার একজন সাঁতারুর সেই খাবারই তার নেই, যার জন্য তার কোনো দমই নেই। অর্ধেক সাঁতার কেটে সে আর সাঁতরাতেই পারছে না, এবং দমটা ধরে মানে দেখাতেই পারছে না, দম ধরে রাখতেই পারছে না। আমরা এখন চলি। ক্ষিতীশ পেছনে মুখ ঘুরিয়ে দেখলো দূরে কনি দাঁড়িয়ে, ফ্রক পরে, কাঁধে প্লাস্টিকের ব্যাগ। আমার খুব ইচ্ছে ও সাঁতার শিখুক, বড় হোক, নাম করুক। তারপর ইতস্তত করে কমল বলল, আর যতটুকু পারি টেনে টুনে চালিয়ে খরচ করার চেষ্টা করব। ওদিকে প্রাইজ দেওয়া হচ্ছে, নাম ডাকা এবং হাততালির শব্দ লাউডস্পিকারে ভেসে আসছে। তাহলে ওরা এবার চলে যাওয়ার জন্য উদ্যোগ করলো, কমল আর তার ভাই কনি। এবং কমল বলল যে আমার খুব ইচ্ছে যে একজন বড় সাঁতারু হোক এবং নিজে মানে নাম করুক, সেটা কমলের খুবই ইচ্ছে। হ্যাঁ, তো সেই জন্য বলে আমি টেনে টুনে যতটুকু পারবো আমি সাহায্য করব, মানে খরচ করার চেষ্টা করব। সেই সময় লাউডস্পিকারে যারা পুরস্কার পেয়েছে তাদের নাম ঘোষণা করা হচ্ছে। মেয়েদের মধ্যে প্রথম ক্ষিতীশ তাকিয়ে ভাই বোনের দিকে। প্রাইজ না নিয়ে চলে যাচ্ছে উল্টো দিকের পথ ধরে, ভাঙা রেলিং এর ফাঁক দিয়ে গলে রাস্তায় পড়বে। কমল গলে বেরিয়েছে, কনি হাত
কাত হয়ে মাথা নিচু করে ঝটকা দিয়ে সে একবার ফিরে দাঁড়ালো। তাহলে একটা রেলিং এর মধ্যে ফাঁক আছে, সেই ফাঁক বলে ওরা রাস্তায় বেরিয়ে যাচ্ছে এবং কমল বেরিয়েও গেছে, কিন্তু কোনি যখন বেরোচ্ছে তখনই ওই অ্যানাউন্স হচ্ছে যে মেয়েদের মধ্যে কে প্রথম হয়েছে। সেই শুনে সে ঝটকা দিয়ে মাথাটা ঘুরে তাকালো। বালিগঞ্জ সুইমিং ক্লাবের হিয়া মিত্র, টাইম 35 মিনিট 18 সেকেন্ড। তাহলে ফার্স্ট হয়েছে মেয়েদের মধ্যে বালিগঞ্জ সুইমিং ক্লাবের হিয়া মিত্র এবং তার সময় হচ্ছে 35 মিনিট 18 সেকেন্ড। পরবর্তীকালে আমরা এই গল্প যত এগোবে তত দেখব যে কোনি কিন্তু মানে প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা হিয়া মিত্রকে পাবো। কোনি মাথা নামিয়ে রেলিং এর ফাঁক দিয়ে বেরিয়ে গেল। তোমার কি মাথা খারাপ হলো নাকি খিদ্দা? কি করে বুঝলি ওই পিলসুজ মার্কা সিরিঙ্গে কেষ্ট তুলসীর মতো রং খেতে পড়তে পায় না, ওকে তুমি সাঁতার শেখাবে, আবার দায়িত্বও নেবে? হ্যাঁ, তা না হলে কি শেখানো যায়? দায়িত্ব কথাটার মানে খাওয়া পড়ার দায়িত্ব, মানসিক গড়ন যেটা সব থেকে ইম্পর্টেন্ট, তাই গড়ে তোলার দায়িত্ব, রেগুলার ট্রেনিং করানোর দায়িত্ব, এইসব আর কি। তাহলে বলছে যে ভেলো সেই সময় প্রতিবাদ করে বলছে যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই রকম একটা খেতে পায় না, খুব রোগা চেহারা, ওই রকম মেয়েকে তুমি সাঁতার শেখাবে, তুমি তার দায়িত্ব নেবে? তখন দায়িত্ব কথাটার মানে তুমি কি বোঝাতে চাইছো? তখন ও বলছে দায়িত্ব মানে সবকিছুরই দায়িত্ব নেবো, খাওয়া পড়ানো এবং মানসিক গঠন, মানে তাকে মনের দিক দিয়ে, মানসিক গঠন বলতে মনের দিক দিয়ে তাকে তৈরি করা, শুধু যে সাঁতার শিখিয়ে তৈরি করা নয়, তাকে মনের দিক দিয়েও তৈরি করা, সেটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। বলছে যে তুমি যে পারবে, তোমাকে যে পারতে হবে, এবং সেইটাই আর কি মনের দিক দিয়ে তাকে অনেক বেশি স্বাবলম্বী করে তোলা, সেইটাই বলা হয়েছে। এবং রেগুলার ট্রেনিং দেওয়া, এই সমস্ত আর কি। তাহলে তো ওকে বাড়িতে এনে রাখতে হয়, দরকার হলে রাখতে হবে। এককালে গুরুগৃহে থেকেই তো শিষ্যরা শিখতো, সিস্টেমটা খুব ভালো। সিস্টেমের মধ্যে বৌদির কথাটা মনে রেখেছো তো? হ্যাঁ, তাহলে ওখানে বৌদিকে একটুখানি মানে সমঝেই চলতো ক্ষিতীশ, তাই জন্য বলছে যে সিস্টেমের মধ্যে বৌদির কথাটাও কিন্তু তোমার মাথায় রাখতে হবে, যে বাড়িতে তুমি যে এনে রাখবে একটা মেয়েকে, তার সম্পূর্ণ দায়িত্ব নেবে। এক কথায় তো ক্ষিতীশ তো পুরোপুরি মানে অনেকটাই বেকার, সেরকম তার কিছু কাজকর্ম নেই, জুপিটার ক্লাবে যাওয়া বা করতো সেটাও ছেড়ে দিয়েছে। তো সেই জন্য তার মধ্যে আবার আর একটা মেয়ের দায়িত্ব নেবে, সেটা তো বৌদি হয়তো নাও মেনে নিতে পারে, তার স্ত্রী নাও মেনে নিতে পারে লীলাবতী, যার জন্য সে বলছে। ক্ষিতীশ রেগে উঠে কিছু একটা বলতে যাচ্ছিল, থেমে কান পাতল লাউড স্পিকারে। কনকচাপা পাল আনঅ্যাটাচড। কনকচাপা পাল আনঅ্যাটাচড মানে কোনো ক্লাবের সে মেম্বার নয়, হ্যাঁ, এমনি বাইরে তার সাঁতারের প্রতিযোগিতায় নেমেছে। তারপর মৃদু ফিসফিস শোনা গেল, বোধহয় চলে গেছে, থাক রেখে দাও। তাহলে কনকচাপা পাল বলে ডেকে যখন সাড়া পাওয়া গেল না বা কেউ এলো না, তখন নিজেদের মধ্যেই যারা মানে অ্যানাউন্স করছিল তারাই বললো যে হয়তো চলে গেছে, ঠাকুর প্রাইজটা হয়তো সান্ত্বনা পুরস্কার হিসেবে কিছু ছিল, সেটা রেখে দাও বলছে। ক্ষিতীশ দেখলো সবুজ ফিয়াটের ধারে লাজুক মুখে হিয়া দাঁড়িয়ে, আনন্দ ফেটে পড়ছে ওর দুই গালের টোলে। এক মহিলা বাক্সটা তুলে মেডেলটা দেখছে আর হাসছে। প্রণবিন্দু ওদের সঙ্গে দাঁড়িয়ে, শুভ্র সুবেশ এক ভদ্রলোকে সে কি একটা বোঝাবার জন্য হাত পাড়ি দিয়ে বাটারফ্লাই স্ট্রোকের ভঙ্গি করলো। তাহলে সে দেখলো সবুজ পিয়াটের ধারে হিয়া মিত্র দাঁড়িয়ে রয়েছে এবং তার মা তার প্রাইজ গুলো দেখছে, মেডেলটা দেখছে, আর প্রণবিন্দু অর্থাৎ যে হিয়া মিত্রের যে ট্রেনার, সে আরেকজনের সঙ্গে কথা বলছে। সামনের বছর দেখা যাবে, নিজেকে উদ্দেশ্য করে ক্ষিতীশ আপন মনে বলল। তাহলে সে যেন নিজের কাছেই একটা চ্যালেঞ্জ করলো যে এই হিয়া মিত্র আর পরের বছর জয়ী হতে পারবে না। হ্যাঁ, সেটা যেন তার নিজের কাছেই নিজে একটা চ্যালেঞ্জ। এবং এই কথার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে ক্ষিতীশের কতটা মানে আত্মবিশ্বাস রয়েছে এবং তার
চরিত্রের যে কতটা দৃঢ়তা সেটা এখান থেকে বুঝতে পারা যায়। এবং সে মানে সিদ্ধান্ত নিল যে এই 1 বছরের মধ্যে কনিকে সে এমন ভাবে গড়ে তুলবে, এমন ভাবে তাকে তৈরি করবে যে হিয়া মিত্র পুরো একজন হিয়া মিত্রের প্রতিদ্বন্দ্বী হিসেবে 1 বছরের মধ্যেই সে কনিকে গড়ে তুলবে। এটাই এখানে দেখতে পাচ্ছি। শেখাবে কিছু বলছো খিদ্দা? ক্ষিতিশ জবাব দিল না। শেখাবে যে জল কোথায়? জুপিটারে তুমি আর ট্রেনার নও, তাহলে মেয়েটাকে কোথায় নামিয়ে শেখাবে? অন্য ক্লাবে তোমায় যেতেই হবে। তাহলে ভেলো বলছে যে তুমি যে মেয়েটাকে শেখাবে বলছো, শেখাতে হলে তো আগে জল দরকার। তা জলটা তুমি কোথায় পাবে? তুমি তো আর জুপিটার ক্লাবের মেম্বার নয়, তাহলে তো তোমাকে অন্য ক্লাবে গিয়ে শেখাতে হবে। না, আমি জুপিটারেই ওকে শেখাবো, দেখি কে আমাকে আটকায়। তার আগে আমাকে রোজগারে নামতে হবে রে ভেলো। এখন আমার টাকা চাই, বিষ্ণুধরের সঙ্গে দেখা করা দরকার। তাহলে আমরা আগের পর্বে দেখেছি যে বিষ্ণুধর তাকে একটা প্রপোজাল দিয়েছিল যে চিফ তাকে ওই স্পিচ রাইটার হওয়ার জন্য, এবং সে তখন কিন্তু পুরোপুরি কথা দেয়নি। ক্ষিতিশ বলেছিল ভেবে দেখে জানাবে। তা সে এখন তার অর্থের প্রয়োজন, কারণ একটা মেয়ের দায়িত্ব, পুরোপুরি দায়িত্ব, তার খাওয়া পড়া, তার ট্রেনিং, তার পোশাক আশাক সবকিছুর জন্য অনেকটাই টাকার প্রয়োজন আছে। এবং সেই জন্য সে প্রথম বিষ্ণুধরের কথাই তার মনে পড়েছে, এবং সে ভাবছে যে বিষ্ণুধরের সাহায্য তার প্রয়োজন, তাই জন্য সে তার সঙ্গে দেখা করবে। এখানেই পর্বটা শেষ হলো। তা আমরা পঞ্চম পর্বের মধ্যে কি কি দেখলাম সেটা আরেকবার দেখে নিই। যে এখানে আবার সেই রবীন্দ্র সরোবরের একটা সাঁতারের প্রতিযোগিতার মধ্যে কনিকে দেখতে পেয়েছে ক্ষিতিশ সিংহ, এবং সে সরাসরি এবার কনিকে বলেছে, আগের পর্বতেও বলেছিল সাঁতার শেখার কথা, কিন্তু কনি তখন সেটা গ্রাহ্য করেনি। কিন্তু এবারে কনি যখন একদম মানে পুরোপুরি হেরে গেল, তখন কিন্তু আবার তাকে বলেছে যে তুমি কি সাঁতার শিখবে। এবং তখন কনি কিন্তু নাও বলেনি, হ্যাঁও বলেনি, কিন্তু তার দাদা কে যখন বলা হয়েছে তখন তার দাদা জানিয়েছে যে তারা অত্যন্ত দরিদ্র, তারা কোনো কিছু খরচা করতে পারবে না। তখন ক্ষিতিশ সিংহ বলেছে যে তারকে তো পারিশ্রমিক কিছু দিতে হবেই না, বরং উল্টে তাদের কনির খাওয়া পড়ার দায়িত্ব এবং সাঁতার শেখানোর সব দায়িত্ব ক্ষিতিশ সিংহ নেবে। এবং সেই সময় ভেলো তাকে বলেছে যে তুমি কোথায় জল পাবে। তখন ও বলেছে যে জুপিটারে আমি গিয়ে শেখাবো, এবং তার জন্য তার অনেক অর্থের প্রয়োজন, বিষ্ণুধরের সঙ্গে তার দেখা করা প্রয়োজন। এই পর্যন্ত শেষ হলো পঞ্চম পর্ব। এর পরবর্তী যে ভিডিও আনবো সেখানে আমি এই পর্বেরই কিছু প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হব। দেখা হবে সেই ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থেকো।